কুড়িগ্রামে বিলুপ্ত ছিটমহল দাসিয়ার ছড়া থেকে শুরু হলো জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড বিতরণ। পর্যায়ক্রমে দেয়া হবে পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ডে। শিশু নির্যাতন রোধে জিরো টলারেন্স নীতি নিয়েছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। সব শিশুর জন্য বৈষম্যহীন সমাজ গড়তে কাজ করার প্রত্যয়। দালাল ও বহিরাগতদের দৌরাত্মে বেশিরভাগ সরকারি হাসপাতালের বহির্বিভাগে বিড়ম্বনা শিকার রোগী ও স্বজনরা। প্রতিরোধে অভিযান চলছে, দাবি কর্তৃপক্ষের। বিদেশে উচ্চশিক্ষা শেষে দেশে ফেরেন না পাবলিক বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই সংখ্যা 168। আইনি সীমাবদ্ধতার কথা বলছে ইউজিসি। এবং নজরদারি সংস্থার শর্ত অনুযায়ী ভবন নিরাপত্তা ও কর্মপরিবেশ উন্নয়নে কাজ করছে বড় তৈরি পোশাক কারখানা। অর্থের অভাবে বিপাকে ছোট ও মাঝারি প্রতিষ্ঠান। সময় সংবাদের সঙ্গে আছে আমি ফয়সাল মোর্শেদ। কুড়িগ্রামের বিলুপ্ত ছিটমহল দাসিয়ার ছড়া এবং ঢাকার রমনা ও উত্তরা থেকে শুরু হলো স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম। সকাল 10টায় শুরু হয় এই কার্ড বিতরণ কার্যক্রম। কার্ড নিতে সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে অনেককে। 22 ধরনের সেবা পাওয়া যাবে এই স্মার্ট কার্ডের মাধ্যমে। যে কোনো ব্যক্তি 105 নম্বরে ফোন করে স্মার্ট কার্ড বিতরণ সম্পর্কিত তথ্য পাবেন। নির্বাচন কমিশন প্রথমে ঢাকার সব ওয়ার্ডে একসঙ্গে কার্ড বিতরণের সিদ্ধান্ত নিলেও পরবর্তীতে শুধু ঢাকার 2টি সিটি কর্পোরেশনের 4টি ওয়ার্ড এবং কুড়িগ্রামের দাসিয়ার ছড়ায় স্মার্ট কার্ড বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়। পর্যায়ক্রমে পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ডে স্মার্ট কার্ড বিতরণ করা হবে। এই মুহূর্তে কুড়িগ্রামের দাসিয়া ছড়ায় আছেন রিপোর্টার রাশিদ লিমন। রাজধানীর উত্তরার 7 নম্বর সেক্টরে আছেন সহকর্মী সামিল মুঈদ এবং নিউ মার্কেট এলাকায় আছেন সহকর্মী জুনায়েদ আল হাবিব। স্মার্ট কার্ড বিতরণের খবর জানতে প্রথমে যাচ্ছি রাশিদ লিমনের কাছে। রাশেদ, কেমন দেখছেন অবস্থা? স্মার্ট কার্ড বিতরণের কার্যক্রমে শেষ খবর কি আপনার কাছে আছে? রাশেদ, আপনি শুনতে পাচ্ছেন? এই দাসিয়া ছড়ায় যে আমরা আনুষ্ঠানিকভাবে যে এই স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের কার্যক্রম এর মধ্যে শুরু হয়ে গেছে। প্রধান নির্বাচন কমিশনার এরই মধ্যে কিন্তু আসলে এই দাসিয়া ছড়ায় এই বিলুপ্ত ছিটমহলবাসীর মধ্যে কিন্তু এই স্মার্ট কার্ড বিতরণ শুরু করেছেন। আমরা দেখিয়েছি যে আসলে সকাল থেকেই কিন্তু আসলে এই মানুষগুলোর মধ্যে যে উৎসাহ উদ্দীপনা আমরা দেখেছিলাম, তারই আসলে এই যে আপনি যখনই আসলে এরা কার্ডটি পাচ্ছে তখন কিন্তু তাদের যে চোখে মুখের অভিব্যক্তি বা তাদের যে অভিব্যক্তির বহিঃপ্রকাশ, তাতেই আসলে বোঝা যায় যে এই মানুষগুলো যে 68 বছরের যে একটি লাঞ্ছনা গঞ্জনা তারা সহ্য করেছেন। কারণ তাদের মূলত যে একটি মানুষ হিসেবে তাদের যে মূল পরিচয় একটি দেশের নাগরিক বা স্বাধীন দেশের নাগরিক, সেই পরিচয় তাদের ছিল এবং এই বিনিময়ের মাধ্যমে তারা বাংলাদেশের নাগরিকত্বের স্বীকৃতি পেলেন। এরপর 1 বছর পরে এই 2016 2রা জুলাই শুরু হয় এখানে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম। তখনও আমরা দেখেছি যে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পেরে এই মানুষগুলোর যে কি উৎসাহ, মানুষগুলোর মধ্যে কি আনন্দ ছিল এবং এই আনন্দ আজকে চূড়ান্ত রূপ পাচ্ছে আজকে এই যে দেশব্যাপী যে স্মার্ট কার্ড বিতরণ শুরু হয়েছে এবং এই কার্যক্রমের শুরু আসলে এখান থেকে হচ্ছে। এবং সবচেয়ে বড় খুবই কম সময়ের মধ্যে, মাত্র 3 মাসের বেশি সময়ের মধ্যে কিন্তু এই মানুষগুলো তাদের হাতে ভোটার তালিকা অন্তর্ভুক্ত হওয়ার মধ্যে এবং তারা কিন্তু এর আগে যেটি বাংলাদেশের অন্যান্য নাগরিকরা যারা জাতীয় পরিচয়পত্র ছিল তাদের কাছে একটি কাগজ জাতীয় পরিচয়পত্র, কিন্তু এখানের মানুষজন, এখানে দাসিয়া ছড়ার মানুষজন প্রথমবারই সরাসরি তারা কিন্তু এই যে স্মার্ট জাতীয় পরিচয়পত্র পাচ্ছে। এবং আমরা কথা বলেছি যে মানুষগুলো আসলে আমি আগে যখন একজনের সঙ্গে কথা বলছিলাম, তাদের কাছে স্বাভাবিকভাবেই তাদের কাছে জিজ্ঞাসা করলেই যে আপনার বাড়ি কোথায়, এরা কিন্তু সবার আগে বলে আমি বাংলাদেশে। কারণ এই মানুষগুলো আসলে এতদিন নিজেদের
দর্শক, আমরা এখন যাচ্ছি মঈদের কাছে। মঈদ, কেমন দেখছেন আপনার ওখানে অবস্থা? রাজধানীর উত্তরার হাই স্কুল অ্যান্ড কলেজের সামনে। এই স্কুলে স্মার্ট কার্ড বিতরণ করা হচ্ছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। আজকে সকাল থেকেই কিন্তু বুথগুলো বসানো হয়েছে। এখানে 5টি বুথে 25 জন ডাটা এন্ট্রি অপারেটর কাজ করছে বলে আমাকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। এখানে আমি দেখতে পেয়েছি আসার পর অনেক নারী এবং পুরুষ রয়েছেন যারা প্রত্যেকে স্মার্ট কার্ড সংগ্রহ করার জন্য আসছে। এবং আমি এখন কথা বলার চেষ্টা করছি নির্বাচন কমিশনের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার সাথে। আপনি যদি আমাদেরকে জানাতেন যে পুরো প্রক্রিয়াটি আপনারা আসলে কিভাবে সম্পন্ন করছেন। আপনারা জানেন যে আজকের থেকে আমাদের জাতীয় পরিচয়পত্র ঢাকা মহানগরীর 2টি ওয়ার্ডে হচ্ছে। একটা হলো রমনা থানার একটা ওয়ার্ডে আর উত্তরা থানার একটা ওয়ার্ডে। আমরা ভোটার এলাকা ভিত্তিক জাতীয় পরিচয়পত্র দিচ্ছি, মানে স্মার্ট কার্ড দিচ্ছি। আচ্ছা, সেই ক্ষেত্রে পুরো প্রক্রিয়াটি কিরকম? একজন লোক আসছেন, আসার পর সে কিভাবে তার আগের কার্ডটি দিয়ে নতুন স্মার্ট কার্ডটি পাচ্ছেন? আপনাদের এই সিস্টেমটা নিয়ে যদি একটু বলতেন, এখানকার সিস্টেমটা নিয়ে। আমাদের সিস্টেম হলো একজন ভোটার তার পুরনো আইডি কার্ডটা নিয়ে আসবে। নিয়ে আসার পরে সেই আইডি কার্ডের নাম্বারটা দেখে আমাদের প্রথমে চেকিং হবে। চেকিং হওয়ার পরে তার আইডি কার্ডটা কোন বক্সে রয়েছে ওইটাকে চিহ্নিত করা হবে। তারপরে সাথে সাথে তার 10 আঙ্গুলের ছাপ নেওয়া হবে আর চোখের আইরিসটা গ্রহণ করা হবে। তারপরে আমরা তাকে আইডি কার্ডটা খুঁজে দেব। আচ্ছা, একটি বিষয় ছিল যে দেখা যায় মুখমণ্ডলের ছাপ নেওয়া হয়, পুরো মুখমণ্ডলের বা কণ্ঠস্বরের একটি অংশ নেওয়া হতো, এরকম কিছু বলা হচ্ছিল। তাহলে সেই ক্ষেত্রে এখন এই কাজগুলো করা যাচ্ছে কিনা এই ক্যাম্পে? আসলে কিন্তু এখন কিন্তু চোখে যেটা আইরিস ওটা নেওয়া হচ্ছে এবং আপনারা জানেন যে এটা একটা চলমান প্রক্রিয়া। আগামীতে হয়তো আরো কিছু আসতে পারে, তবে এখন নতুন সংযোজন হলো 10 আঙ্গুলের ছাপ আর প্লাস চোখের আইরিস। সেই ক্ষেত্রে যারা আজকে কর্মব্যস্ত দিন সোমবার যারা আসতে পারছে না তাদের ক্ষেত্রে তারা পরবর্তীতে কখন কার্ডটা নিতে পারবে? আমাদের কিন্তু এক একটা দিন এক একটা এলাকার জন্য এবং কালকে কিন্তু আরেকটা এলাকা হবে। আজকে যারা নিতে পারছেন না তাদের অপেক্ষা করতে হবে। এই প্রক্রিয়া শেষ হওয়ার পরে আমাদের থানা নির্বাচন অফিসে ওনারা ওনার কার্ডটা গ্রহণ করতে হবে এবং আঙ্গুলের ছাপ প্রদান করতে হবে। আপনাকে ধন্যবাদ। জি, থ্যাংক ইউ। আমি নির্বাচন কর্মকর্তার সাথে কথা বলছিলাম, আঞ্চলিক নির্বাচনী কর্মকর্তার সাথে। তিনি আসলে জানাচ্ছিলেন যে পুরো প্রক্রিয়াটা ওনারা কিভাবে সম্পন্ন করছে, কিভাবে স্মার্ট কার্ড তারা বিতরণ করছে মানুষের মধ্যে। আজকে উত্তরার মডেল টাউন 1 এবং 2 এই দুইটি অংশে আজকে এই দুটি অংশে কিন্তু স্মার্ট কার্ড বিতরণ করা হচ্ছে। এবং আরো গুরুত্বপূর্ণ তথ্য হলো যে 4000 প্রায় 700 ভোটারের একটি তালিকা আছে। যদিও এই দুই অংশে প্রায় 60,000 ভোটার রয়েছে, তারপরে 4700 মানুষকে আজকে স্মার্ট কার্ড দেওয়া হবে। পরবর্তীতে যারা কার্ড নিতে পারবে না তারা 5 থেকে 6 মাস পর যে তাদের থানা নির্বাচনী অফিস আছে সেই অফিস থেকে কার্ড সংগ্রহ করতে পারবে। এই মুহূর্তে রাজধানী নিউ মার্কেট এলাকায় রয়েছে আমাদের সহকর্মী জুনায়েদ আল হাবিব। আমি চলে যাচ্ছি জুনায়েদের কাছে। জুনায়েদ, যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে একটি ওয়ার্ডে আজকে উন্নত মানের যে পরিচয়পত্র, জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড, সেই স্মার্ট কার্ড বিতরণের খবর। এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 3টি ওয়ার্ডে কিন্তু আজকে শুরু হয়েছে জাতীয় পরিচয়পত্র, যে উন্নত মানের যে পরিচয়পত্রটি সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে সেই স্মার্ট কার্ড বিতরণের খবর। আমরা সকালে আসলে জানিয়ে দিয়েছিলাম যে এখানে 10:30টার দিকে আসলে শুরু হয়েছে এই পরিচয়পত্র বিতরণ প্রক্রিয়া এবং ইতোমধ্যে অনেকেই কিন্তু এই জাতীয় পরিচয়পত্র যে স্মার্ট কার্ড হাতে পেয়েছেন। আমরা যারা পেয়েছে তাদের সাথে কথা হয়েছে, আসলে তারা সরকারকে সাধুবাদ জানাচ্ছেন। বারবারই যে বিষয়টি বলছেন যে আগের যেই জাতীয় পরিচয়পত্রটি ছিল কাগজের লেমিনেটিং করা, সেই পরিচয়পত্রটি খুব সহজেই কিন্তু ডুপ্লিকেট করা যেত, অর্থাৎ এটা দিয়ে আসলে ভিন্ন খাতে ব্যবহার করা যেত। কিন্তু স্মার্ট কার্ডটি আসলে অনেক উন্নত প্রযুক্তির মাধ্যমে এটি তৈরি করা হয়েছে, যার কারণে নাগরিকরা যেমনটা বলছেন যে এই স্মার্ট কার্ডটি তাদেরকে আসলে বিভিন্ন কাজে যেমন সহযোগিতা করবে, ঠিক তেমনই বিভিন্ন ধরনের অপরাধ থেকেও তাদেরকে আসলে রক্ষা করবে এবং পাশাপাশি দেশবাসীও আসলে উপকার হবে। তো যে বিষয়টি আসলে এখান থেকে বলা হচ্ছে সেটি হচ্ছে আজকে 4000 স্মার্ট কার্ড বিতরণের তারা উদ্যোগ নিয়েছেন। কিন্তু তারপরে বলছেন যেহেতু আজকে সরকারি অফিস কিন্তু খোলা রয়েছে, যারা অফিস করছেন তারা হয়তো আজকে নিতে পারবেন না। এজন্য বলা হচ্ছে যে এই আজকে যাদেরকে দেওয়া হবে আগামী 10 দিন পর্যন্ত যারা আজকে নিতে না পারবেন, এই সিদ্ধেশ্বরী গার্লস কলেজ থেকে আগামী 10 দিন পর্যন্ত এই কার্ডগুলো কিন্তু তারা নিয়ে যেতে পারবেন। সেক্ষেত্রে যদি এই 10 দিনেও কেউ আসলে স্মার্ট কার্ড না নেন, সেক্ষেত্রে হচ্ছে যে তাদেরকে যে নিজ নিজ থানার যে নির্বাচন কমিশন অফিস রয়েছে সেই নির্বাচন কমিশন
অফিসে যোগাযোগ করতে হবে। তো সবকিছু মিলিয়ে ফয়সাল আসলে খুব স্বাভাবিকভাবেই মানুষ এখানে স্মার্ট কার্ড নিচ্ছে। কোনো ধরনের ভোগান্তি, খুব বড় ধরনের কোনো সমস্যা কিন্তু এখন পর্যন্ত হচ্ছে না, এবং এই বিতরণ কার্যক্রম 5টা পর্যন্ত চলবে। তা আপাতত এই ছিল আমার হাতে স্মার্ট কার্ড বিতরণের সবশেষ খবর। ফয়সাল। দর্শক, স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের সবশেষ খবরাখবর জানাতে আমাদের সাথে কুড়িগ্রামের দাসিয়াছড়া থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী রাশেদ লিবন, রাজধানীর উত্তরার 7 নম্বর সেক্টর থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী সামিউল মুহিদ এবং নিউ মার্কেট এলাকা থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী জুনায়েদ আল হাবিব। সব শিশুর জন্য বৈষম্যহীন সমাজ গড়তে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর শিশু একাডেমিতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি কথা বলেন। শিশু নির্যাতন রোধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বলেও জানান প্রধানমন্ত্রী। আমরা চাই যে আমাদের দেশে ধনী, দরিদ্র, প্রতিবন্ধী, অটিস্টিক বা যে ধরনের শিশুই হোক, সকলেরই যেন সমান অধিকার থাকে, কোনো বৈষম্য যেন না থাকে। একটি শিশুও যেন অশিক্ষার অন্ধকারে না থাকে। প্রত্যেকটা শিশু লেখাপড়া শিখবে, আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন শিক্ষায় শিক্ষিত হবে, উন্নত জীবন পাবে। এখন তো ডিজিটাল বাংলাদেশ বাস্তব, আর এখন বইয়ের বোঝা নিয়ে যেতে হয়। আস্তে আস্তে ই বুক আমরা করে দেব। ছোট্ট ছোট্ট একটা হাতে একটা আইপড থাকবে বা একটা ই বুক থাকবে, সেটা নিয়েই বাচ্চারা স্কুলে যাবে, সেভাবেই পড়াশোনা করবে, নতুন প্রযুক্তি শিখবে। শিশু নির্যাতন রোধ ও শিশু নির্যাতনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। ঢাকা মেডিকেল কলেজে ন্যাশনাল ফরেন্সিক ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরি স্থাপন করা হয়েছে। নির্যাতনের শিকার নারী ও শিশুদের সেবা প্রদানের সুবিধার্থে 40টি জেলা সদর হাসপাতাল ও 20টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 7টি ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার স্থাপন করা হয়েছে। সময় সংবাদে আরো থাকছে, হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে এখন উৎসবের আমেজ। প্রতিমা তৈরি শেষে এখন চলছে রঙের আঁচড়ে দেবী সাজানোর কাজ। অতিরিক্ত রোগীর চাপে বহির্বিভাগে সেবা দিতে হিমশিম খাচ্ছে রাজধানীর বেশিরভাগ সরকারি হাসপাতাল। বিড়ম্বনার শিকার রোগীদের অনেকে চলে যাচ্ছেন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে। নানাভাবে প্রতারণার শিকারও হচ্ছেন তারা। ভুক্তভোগীদের অভিযোগ, পরীক্ষা নিরীক্ষা নিয়ে হয়রানি এখনো বন্ধ হয়নি। তবে কর্তৃপক্ষের দাবি, দালালদের দৌরাত্ম্য কমেছে অনেকটাই। স্বাস্থ্য অধিদপ্তরের আশ্বাস, উপজেলা ও জেলা হাসপাতালে চিকিৎসার সুযোগ বাড়িয়ে ঢাকায় রোগীর চাপ কমানো হবে। মিজানুর রহমান কবিরের রিপোর্ট। ডাক্তার আমার সাথে কোনো কথা না বলে জাস্ট আমাকে একটা তার কার্ড ধরা দিল এবং সে বললো আমার চেম্বারে যে দেখা করো। বলে যে এখানে নাকি এক্সরে রিপোর্ট সুন্দর হয় না, রঙিন করে উঠাইতে হবে, ডিজিটাল, এই জন্য বাইরে যেতে হবে। বিভিন্ন সরকারি হাসপাতালের আউটডোরে সেবা নিতে আসা রোগীদের অনেকেরই রয়েছে এমন অভিজ্ঞতা। তাদের মন্তব্য, সকাল 8টা থেকে বেলা 2টা পর্যন্ত কেবল এক শিফটে বহির্বিভাগ খোলা থাকায় বেশ ভোগান্তিতে পড়েন তারা। সরকারি হাসপাতাল বন্ধ হয়ে গেছে, এখন গাড়ি থেকে নামবে শুনছি যে বন্ধ হয়ে গেছে, এখন আমার গাড়িতে যাবো, পল্টনে যাইতে হবে। ভিড় না থাকলে আর আগে চলে যেতাম, ভিড়টা দেখে আর কি দেরি হলো। ডাক্তাররা যখন বলে বাইরে করতে, তখন করতে হয় আর কি। বাইরে করলে তো বেশি টাকা লাগে, এখানে করলে তো কম টাকা লাগে। কর্তৃপক্ষ জানান, যেসব হাসপাতালে মাত্রাতিরিক্ত রোগী আসেন সেসব জায়গায় দ্বিতীয় শিফটেও চিকিৎসা সেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে। বিকেলের শিফটে বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের মতো একটা প্রোগ্রাম চালু করতে চাচ্ছি। আমাদের যা আছে ক্যাপাসিটি, অনেক বেশি রোগী আছে। আমার একটা প্রশ্ন করুন, কোথাকার রোগী আসে? আসলে টেকনাফ থেকে তেঁতুলিয়া পুরো এলাকার রোগীগুলো আসে। তো আমাদের আসলে এটা এক ধরনের আউটডোরে যেমন ওভারলোড, ইনডোরে ওভারলোড। ঢাকা মেডিকেল সহ অন্য 4টি জেনারেল হাসপাতালের বহির্বিভাগের ওপর চাপ কমাতে হৃদরোগ, কিডনি, অর্থোপেডিক, ইএনটি হাসপাতাল ও নিউরোসায়েন্স ইনস্টিটিউট সহ বিশেষায়িত হাসপাতালগুলোতে রোগীদের যেতে পরামর্শ দেন কর্তৃপক্ষ। এছাড়া ঢাকার উপকণ্ঠে আরও একটি জেনারেল হাসপাতাল চালু করার কথাও জানান তারা। পরিকল্পনারও পরিবর্তন হয়েছে, সে সরকার পর্যায়ক্রমে সমস্ত ডিস্ট্রিক্ট হাসপাতালগুলোকে কিন্তু আরএসি বেড করছে, এবং তার সাথে কিন্তু আপনি যেখানে 3-4জন কনসালটেন্ট পোস্টিং ছিল, সেখানে 17-18জন কনসালটেন্টকে নিয়োগ করেছে। যন্ত্রপাতির কৃত্রিম সংকট তৈরি করে ও বাণিজ্যিক উদ্দেশ্যে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে রোগী পাঠানোর বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর। আমাদের যে অংশে সবচেয়ে বেশি আমাদের দুর্নাম ছিল, আপনারা জানেন যে সোহরাওয়ার্দী কমপ্লেক্স বা অ্যারাউন্ড
এইদিকে এই ধরনের বেশি দুর্নাম ছিল। এখানে কিন্তু আমরা অলমোস্ট এখন বলতে পারি যে এই ধরনের এই দালাল বা এই ধরনের তারা লোকবল ভেগে নেওয়া বা এগুলোকে কিন্তু আমরা অনেকটাকেই কন্ট্রোল নিয়ে আসতে পারছি। অফিস সময় ফাঁকি দিয়ে বা অফিস থেকে কোনো ফ্যাসিলিটিস নিয়ে তার এদের করার কোনো সুযোগ নাই। এই ধরনের যদি কোনো অভিযোগ কারো শুনে থাকে বা কোনো ধরনের কর্মকর্তা কর্মচারী যদি এই ধরনের ইনভলভ হয়ে থাকে তাদের বিরুদ্ধে শাস্তি অব্যাহত থাকবে। বহির্বিভাগে কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ ও তদারকি কার্যক্রম আরও বাড়ানো প্রয়োজন বলে মন্তব্য রোগী ও স্বজনদের। মিজানুর রহমান কবির, সময় সংবাদ, ঢাকা। একই অবস্থা রাজধানীর বাইরের সরকারি হাসপাতালগুলোতেও। এই মুহূর্তে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি, খুলনা মেডিকেলে তরিকুল ইসলাম এবং ময়মনসিংহ মেডিকেলে আছেন সহকর্মী হারুন রশিদ। বহির্বিভাগের নানা অনিয়ম ও ভোগান্তির খবর জানবো তাদের কাছ থেকে। প্রথমে যাচ্ছি রাকিবের কাছে। রাকিব, মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের সামনে আছি। এখানে এখনো কিন্তু প্রচুর পরিমাণ রোগী তাদের স্বজন আসছেন এবং ডাক্তার দেখানোর জন্য তাদের যে পদ্ধতি অবলম্বনগুলো নেওয়া দরকার, অর্থাৎ টিকিট কাটা দরকার কাউন্টার থেকে, সেই কাউন্টার থেকে টিকিট কাটছেন এবং তারা কিন্তু অপেক্ষা করছেন এই চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য। আমরা এখনো দেখাচ্ছি যে এখানে অনেক স্বজন আছে এবং অনেক রোগী আছে যারা কিন্তু এখানে বসে এখনো অপেক্ষা করছে যে তাদের সিরিয়াল অনুযায়ী তাদের ডাক পড়বে এবং তখন তারা চিকিৎসকের সাথে তাদের সমস্যার বিষয়টি নিয়ে কথা বলতে পারবে। তো আসলে এটি খোলা থাকে মূলত 9টা থেকে 1টা পর্যন্ত। এই সময়ে আসলে এই বিপুল সংখ্যক রোগীকে দেখা যেমন সম্ভব হয় না, তেমন এই বিপুল সংখ্যক রোগীর যে মূল যে চিকিৎসা দেওয়াটা, তাদের রোগ নির্ণয় করে, এটিও কিন্তু ঠিক ওইভাবে সম্ভব হয় না বলে রোগীরা বলছেন। ডাক্তাররাও বলছেন আসলে যেহেতু এটি সরকারি একটি হাসপাতাল, এখানে রোগীদের চাপ কিন্তু বরাবরই বেশি। দূর দূরান্ত থেকে, রাজশাহীর জেলার বাইরে থেকেও কিন্তু কুষ্টিয়া, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ এ জাতীয় জায়গা থেকেও কিন্তু এখানে প্রচুর পরিমাণ রোগী হরহামেশাই আসছে এবং তারা কিন্তু চিকিৎসা নেওয়ার জন্য কিন্তু চেষ্টা করছেন। তো এখানে যে নিরাপত্তা কর্মীগুলো আছে এটা কিন্তু পর্যাপ্ত না, চিকিৎসক পর্যাপ্ত না, এ কারণে কিন্তু তাদের যে চিকিৎসা সেবা সেটা কিন্তু ভালো না। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেকেই বসে আছে। আপনি কি কার সমস্যা নিয়ে এসেছেন? বাচ্চার। কি হয়েছে বাচ্চার? আর কখন দেখবে? চুলকানি। ডাক্তার কখন দেখবে বলছে? এখন ডাক্তার নাই এখানে, ডাক্তার এখন বন্ধ, সব গেট লেগে দিয়েছে। কোথা থেকে আসছেন আপনারা? মুরারপুর জাগনাপাড়া থেকে। তো শুনছিলেন যে উনি তার বাচ্চার জন্য এসেছেন, কিন্তু এখানে এখনো চিকিৎসক নেই, যার কারণে তিনি অপেক্ষা করছেন। তো এরকম কিন্তু অনেক রোগী আছেন যারা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও এরকম কোনো চিকিৎসক কিন্তু পাচ্ছে না। যেহেতু সরকারি হাসপাতাল, এখানে যেমন নিয়ম নীতির কিন্তু কিছুটা ব্যত্যয় ঘটে এবং অধিকাংশ ক্ষেত্রে কিন্তু রোগীদের দুর্ভোগের শেষ থাকে না। সেই সাথে দালালের দৌরাত্ম্য আছে। সরকারি হাসপাতালের যে ঔষধ পাওয়ার কথা রোগীদের, সেই ঔষধগুলো সরবরাহের ক্ষেত্রেও অনিয়মের অভিযোগ আছে। তো ঠিক আসলে রোগীদের পর্যাপ্ত দুর্ভোগ রয়েছে সরকারি এই হাসপাতালটিতে। তো এই ছিল ফয়সাল আমার কাছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের খবর। এখন আমরা চলে যাচ্ছি আমাদের সহকর্মী খুলনায় আছেন তরিকুল ইসলাম, তার কাছে। খুলনা মেডিকেল কলেজ খুলনা অঞ্চলের সবচেয়ে বড় চিকিৎসা সেবার একটা কেন্দ্র। এখানে 500 শয্যার যে আসন বিশিষ্ট এই হাসপাতালটিতে কিন্তু বহির্বিভাগে এখানকার আগত রোগীদের কিন্তু নানা অভিযোগ রয়েছে। তো আমরা সকালে বলেছিলাম এবং দেখিয়েছিলাম যে এখানে সবচেয়ে বড় সমস্যাগুলোর মধ্যে একটি হচ্ছে যে চিকিৎসকদের সময় মতো এখানে উপস্থিত না হওয়া এবং এখানে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের দৌরত্ব, পাশাপাশি এখানে দালালদের দৌরত্ব। আমরা একটু আগেও দেখেছি যে এখানে নিচে সাধারণ যে রোগী গ্রাম থেকে আসছেন রোগীরা, তাদের কিন্তু এখান থেকে ভাগিয়ে নেওয়া হচ্ছে, এখান থেকে প্রাইভেট ক্লিনিকগুলোতে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখানে পরীক্ষা নিরীক্ষার জন্য প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারগুলোতে নিয়ে যাওয়া হচ্ছে। তো আমরা একটু দেখাই যে এখানে আসলে আমরা প্রতিবেদন করার পরে যে বিষয়টি আমরা দেখেছি যে সকালবেলা প্রতিবেদন যেটি করেছিলাম, তারপর দেখেছি যে এখানকার চিত্র অবশ্যই একটু পাল্টে গেছে। এখানকার চিকিৎসকদের উপস্থিতি আমরা টের পেয়েছি এবং এখন দেখতে পাচ্ছি যে সাধারণ রোগীরা কিন্তু চিকিৎসা
সেবা নিচ্ছে। তো যেটি বলছিলাম যে এখানে মানুষের সাধারণ মানুষের অভিযোগের কিন্তু অন্ত নেই। এখানকার নানামুখী অভিযোগ তারা আমাদেরকে করেছে। প্রথমত সকাল থেকে তারা এখানে এসে দীর্ঘ লাইন দিয়ে বসে আছে, কিন্তু এখানকার চিকিৎসকদের তারা এখানে তারা চিকিৎসকদের পান নাই। এবং আমরা অবশ্য কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছি। কর্তৃপক্ষ যেটি বলছেন যে তারা চেষ্টা করছে এখান থেকে দালাল মুক্ত করা এবং এখানকার যারা ওষুধ কোম্পানির যারা প্রতিনিধি আছে তাদেরকে মুক্ত করা এবং সর্বোপরি এখানকার চিকিৎসকদের উপস্থিতিও নিশ্চিত করা। সব মিলে তারা আমাদেরকে বলেছেন যে তারা চেষ্টা করছেন যে এগুলো সমস্যার সমাধান করলেই হয়তো এখানকার সাধারণ মানুষ তারা চিকিৎসা সেবা পাবে। তো এই ছিল আমার কাছে ফয়সাল, খুলনা থেকে, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগ থেকে সর্বশেষ খবর। চলে যাচ্ছি ময়মনসিংহে হারুন রশিদের কাছে। তরিকুল, আসলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালেও আমরা সকাল থেকেই দেখতে পাচ্ছি যে এখানে বহির্বিভাগে যারা চিকিৎসা নিতে এসেছেন সেই রোগীদের দীর্ঘ লাইন। এখানে ময়মনসিংহ মেডিকেল কলেজে ময়মনসিংহ, বৃহত্তর ময়মনসিংহ সহ সিলেট, সুনামগঞ্জ, তারপরে কুড়িগ্রাম সহ বিভিন্ন এলাকা থেকে রোগীরা এখানে আসেন এবং চিকিৎসার একটি নির্ভরযোগ্য স্থান হিসাবে হওয়ায় এখানে রোগীর সংখ্যা আসলে দিন দিনই বাড়ছে। আর আমরা এখানে দেখতে পাচ্ছি যে সকাল থেকেই রোগীর প্রচুর ভিড় এই বহির্বিভাগে। লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করছেন এবং এখন ডাক্তারদের সামনে এসেও দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে চিকিৎসা নিতে হচ্ছে। তো আমি হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে আসলে বহির্বিভাগে রোগীর চাপের কারণে বেশ কয়েকটি কাউন্টার বাড়ানো হয়েছে, যেখানে চিকিৎসকের সংখ্যাও বাড়ানো হয়েছে, কিন্তু তারপরেও সেই চাপ সামাল দেওয়া যাচ্ছে না। রোগীর চাপের কারণে চিকিৎসকদেরও হিমশিম খেতে হচ্ছে চিকিৎসা সেবা দেওয়ার জন্য। এখানে যারা চিকিৎসা নিতে এসেছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছেন যে আসলে কিছু কিছু ঔষধ হাসপাতাল থেকে দেয়া হচ্ছে, আবার কেউ কেউ অভিযোগ করছেন তারা পাচ্ছেন না এবং যারা ওষুধ কাউন্টারে ওষুধ দিচ্ছেন, আমি বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে আসলে হাসপাতাল থেকে তারা পর্যাপ্ত ওষুধও পাচ্ছেন। আমি দুইজনের সাথে কথা বলেছি, আমি প্রেসক্রিপশনও দেখেছি, একজনের 3টি ওষুধের কথা লেখা ছিল, সেই 3টি ওষুধই তারা এখান থেকে পেয়েছেন এবং আরেকজনের 2টি ওষুধ লেখা হয়েছিল, সেই 2টি ওষুধও তারা পেয়েছেন। তবে কেউ কেউ অভিযোগ করছেন যে আসলে তারা যেভাবে চাচ্ছেন ডাক্তারের সাথে কথা বলে রোগী দেখানোর জন্য, সেই চাপের কারণে তারা আসলে সেভাবে পারছেন না। আরেকটি বিষয় বলে রাখা দরকার যে হাসপাতালে কিছুদিন আগেও যে দালালের দৌরাত্ম্য ছিল, সেই দালালের দৌরাত্ম্যটা এই হাসপাতাল কম্পাউন্ডে একেবারেই নেই। বিশেষ করে বর্তমান যে পরিচালক আসেন, সেই পরিচালক আসার পরে কিছু যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন, দালালের দৌরাত্ম্য বন্ধ হয়েছে, ঔষধ সরবরাহ করা হচ্ছে। তো এই বিষয়টির কারণে আসলে হাসপাতালে রোগীদের আগ্রহ বাড়ছে এবং রোগীর চাপও বাড়ছে। তো এই ছিল আসলে আমার কাছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের চিকিৎসা সেবার সর্বশেষ খবর। ফয়সাল। দর্শক, রাজধানীর বাইরের বিভিন্ন সরকারি হাসপাতালের বহির্বিভাগও চলছে নানা অনিয়ম এবং ভোগান্তি। সেসব ভোগান্তির খবর জানাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী সাইফুর রহমান রকি, খুলনা মেডিকেল থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী তরিকুল ইসলাম এবং ময়মনসিংহ মেডিকেল থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী হারুনুর রশিদ। দর্শক, কুড়িগ্রামের দাসিয়ার ছড়া স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম শেষে বক্তব্য রাখছেন প্রধান নির্বাচন কমিশনার। সরাসরি চলে আছি সেখানে। এটা এখন পর্যন্ত শুধুমাত্র যারা ভোটার তারাই পাবেন। 18 বছর বয়সের বেশি যারা, তাদেরকে দেওয়ার আমরা ব্যবস্থা করেছি। প্রথম পর্যায়ে 9 কোটি কার্ড এখন প্রিন্ট হচ্ছে, এটা আমরা ডিস্ট্রিবিউট করব। এত বিশাল সংখ্যক কার্ড প্রস্তুত করা, বিদেশ থেকে ইম্পোর্ট করা, যাচাই বাছাই করা, পার্সোনাল ইনফরমেশন তার মধ্যে প্রিন্ট করা, আপনারা শুনেছেন একটা অত্যন্ত জটিল কর্মবৎ। সেটা করতে সময় সাপেক্ষ, আমাদেরকে সময় লাগবে। আমরা পর্যায়ক্রমে এটা বিলি শুরু করেছি, সারা দেশে আমরা আস্তে আস্তে এগুলা বিলি করব এবং আমাদের একটা প্রজেক্ট আছে, সেই প্রজেক্টের শেষ সময়ের মধ্যে আমরা এটা সমাপ্ত করার চেষ্টা করব। তারপরেও আমাদের প্রায় 1 কোটির মতন ভোটার রয়ে যাবেন, যাদের জন্য আমরা এখনই ব্যবস্থা গ্রহণ করছি, যাতে করে তাদেরকেও একই সাথে আমরা স্মার্ট কার্ড প্রদান করতে পারি। কম বয়সী ছেলে মেয়েদের জন্য, 18 বছর বয়সের কম যারা, তাদেরও অনেক সময় পরিচয়পত্র প্রয়োজন হয়, বিদেশে পড়াশোনা করতে যায়, চাকরি করতে যায়, সে সমস্ত ক্ষেত্রে যদি তাদের প্রয়োজন হয়, তাদের জন্য আমরা পর্যায়ক্রমে ভবিষ্যতে স্মার্ট কার্ড দেওয়ার ব্যবস্থা রাখব।
আপনারা দুটো জিনিস খেয়াল রাখবেন। এই স্মার্ট কার্ডটা হারিয়ে গেলে আগে আমরা কিন্তু বিনা পয়সায় রিপ্লেস করে দিতাম, এতদিন ধরে দিয়ে এসছি, কিন্তু এটা খুব দামি কার্ড, বিদেশ থেকে আমদানি করতে হয়, কাজেই এটা যত্নের সাথে রাখবেন। এটা হারিয়ে গেলে আপনাকে কিন্তু পয়সা দিতে হবে এটাকে ফিরে পেতে, কাজেই এটাকে খুব যত্ন করে সাবধানে রাখবেন। এই কার্ড সহজে নষ্ট হবে না, অত্যন্ত শক্ত, অত্যন্ত নির্ভরশীল কার্ড এবং দামি কার্ড। আপনারা যত্নের সাথে এটা সংরক্ষণ করবেন এবং এটা যার তার হাতে দিবেন না। এই কার্ড এবং আপনার আঙুলের ছাপ দিয়ে আইডেন্টিফাই করার পরই কিন্তু আপনার সমস্ত বিষয় এটা দিয়ে সম্পাদন করা যাবে। দর্শক, স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম নিয়ে কুড়িগ্রামের দাসিয়া ছড়ায় কথা বলছিলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ। আমরা সরাসরি ছিলাম সেখানে। সময় সংবাদ আরও থাকছে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে আবারও সেনা ঘাঁটিতে হামলা, এক বিএসএফ সদস্য নিহত, আহত আরও এক। কুমিল্লায় অন্যান্য বারের তুলনায় বেড়েছে পূজা মণ্ডপের সংখ্যা। উৎসবকে নির্বিঘ্ন করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। বাহার রায়হানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কুমিল্লা জেলার 16টি উপজেলা, 5টি পৌরসভা, একটি সিটি কর্পোরেশন এলাকায় প্রায় 750 মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। আর তাই প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। রং তুলি আর মনের মাধুরী মিশিয়ে গণেশ, কার্তিক, রাবণ, দুর্গাকে সাজাচ্ছেন তারা। দিনরাত কাজ করার পর চেষ্টা করতেছি যে সবগুলো মূর্তি কভার করার জন্য। অর্ডার নেওয়া আমার শেষ, এখন রঙের ব্যস্ততা চলছে। চাপ আছে কাজের মধ্যে অনেক চাপ, অনেক দিনে 24 ঘন্টা কাজ করতেছি আমরা। পূজা উদযাপন কমিটির নেতারা জানালেন, শারদীয় দুর্গাপূজা উদযাপনে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। গতবারের তুলনায় এবার পূজার সংখ্যা বেড়েছে। আমরা অন্যান্য বারের মতো আমরা আইনশৃঙ্খলা বাহিনী এবং জেলা প্রশাসনের সহায়তায় আমরা চাইব এবং যাতে শান্তিপূর্ণভাবে একটা সুন্দর সুষ্ঠু উৎসব উপহার দিতে পারবো। গতবার থেকে এবার আরো পূজা বাড়তেছে, জাতি বর্ণ নির্বিশেষে আমরা সবাই সহযোগিতা চাই এবং সবাই পূজাতে অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আর পূজা মণ্ডপ এলাকায় সকল ধর্মের লোক নিয়ে কমিটি গঠন করা হচ্ছে বলে জানালেন জেলা প্রশাসক। পূজা উদযাপন কমিটি যারা আছেন মণ্ডপে, প্রত্যেকটা মণ্ডপে একাধিক স্বেচ্ছাসেবী সংগঠন কাজ করবে। তারা নিজস্ব পরিচয়পত্র থাকবে, যেখানে উপজেলা নির্বাহী অফিসার এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বাক্ষরিত ছবি সহ পরিচয়পত্র বহন করতে হবে। জেলায় এবার গত বছরের চেয়ে শতাধিক পূজা মণ্ডপ বেশি হচ্ছে। সময় সংবাদ, কুমিল্লা। চলতি অর্থ বছরে বাংলাদেশের 6.8% প্রবৃদ্ধি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। সকালে আগারগাঁওয়ে বিশ্বব্যাংকের ঢাকা অফিসে এক সেমিনারে এই কথা জানান ঢাকা অফিসের প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন। ব্যক্তি খাতে বিনিয়োগের যে দুর্বলতা আমরা ইদানিং নিকট অতীতে যেটা দেখেছি সেটা কেটে ওঠেনি। বিদেশ থেকে পাঠানো রেমিটেন্সের যে প্রবাহ, সেখানে কিছু নেতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে। স্বল্প এবং মধ্যমেয়াদে আমাদের প্রজেকশন যে স্থিতিশীলতা হয়তো বজায় থাকবে। কিছু ঝুঁকি আছে, আর্থিক খাত এবং নিরাপত্তা, এই দুটো ঝুঁকি আভ্যন্তরীণ ঝুঁকি হিসাবে দেখছি। এছাড়া বিশ্ববাজারে তো কিছু ঝুঁকি আছে। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের বারামুল্লা জেলার একটি সেনা ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় এক বিএসএফ সদস্য নিহত ও একজন আহত হয়েছেন। এই ঘটনায় জড়িতদের খোঁজে অভিযান চলছে বলে জানায় ভারতীয় নিরাপত্তা বাহিনী। কাশ্মীরের উরি সেনা ঘাঁটিতে হামলার পর ভারত পাকিস্তান তীব্র উত্তেজনার মধ্যেই এই হামলার ঘটনা ঘটল। জম্মুর রাজধানী শ্রীনগর থেকে 50 কিলোমিটার উত্তরে 46 রাইফেলসের এই সেনা ঘাঁটিতে স্থানীয় সময় রাত 10:30টার দিকে 3 থেকে 4 জন সন্ত্রাসী দুটি দলে ভাগ হয়ে হামলা চালায়। এ সময় গ্রেনেড বিস্ফোরণ ও ভারী গোলাগুলির শব্দ পাওয়া যায়। পরে বিএসএফ ও পুলিশ পাল্টা গুলি চালালে সন্ত্রাসীরা পিছু হটে। সন্ত্রাসীরা ছেলুম নদী পথে ভারতে প্রবেশ করছে বলে সন্দেহ করা হচ্ছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে বলে জানায় তারা। খেলার খবর। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে আজ সকালে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করেছে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল। উপমহাদেশীয় কন্ডিশন স্পিন বোলিং সহায়ক হওয়ায় অনুশীলনে আলাদা করে নেটে ঘাম ঝরিয়েছেন ইংলিশ স্পিনাররা। বর্তমান সময়ে বাংলাদেশের আবহাওয়ার সাথে মানিয়ে নিতে বেশ কষ্ট হচ্ছে ইংলিশ ক্রিকেটারদের। তাই অনুশীলনের ফাঁকে তাদের পান করতে হচ্ছে প্রচুর পরিমাণ পানি। এছাড়া ক্লান্তির হাত থেকে বাঁচতে আইস বাথ নিচ্ছেন ইংলিশ ক্রিকেটাররা। ইংল্যান্ড দলের কোচ এখনও যোগ না দেয়ায় কিছুটা হিমশিম খেতে হচ্ছে সফরকারীদের।
7 অক্টোবর বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানের মধ্য দিয়ে ইংল্যান্ড তাদের এ সিরিজ শুরু করতে যাচ্ছে। ইংলিশ অধিনায়ক জস বাটলার অবশ্য আগেই জানিয়ে রেখেছেন বাংলাদেশের বিপক্ষে এ সিরিজ তাদের জন্য মোটেই সহজ হবে না। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। কুড়িগ্রামে বিলুপ্ত ছিটমহল দাসিয়ার ছড়া থেকে শুরু হলো জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম। পর্যায়ক্রমে দেয়া হবে পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ডে। শিশু নির্যাতন রোধে জিরো টলারেন্স নীতি নিয়েছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। সব শিশুর জন্য বৈষম্যহীন সমাজ গড়তে কাজ করার প্রত্যয়। দালাল ও বহিরাগতদের দৌড়াতে বেশিরভাগ সরকারি হাসপাতালের বহির্বিভাগে বিড়ম্বনা শিকার রোগী ও স্বজনরা। প্রতিরোধে অভিযান চলছে, দাবি কর্তৃপক্ষের। বিদেশে উচ্চশিক্ষা শেষে দেশে ফেরেন না পাবলিক বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই সংখ্যা 168। আইন নিয়ে সীমাবদ্ধতার কথা বলছে ইউজিসি। এবং নজরদারি সংস্থার শর্ত অনুযায়ী ভবন নিরাপত্তা ও কর্মপরিবেশ উন্নয়নে কাজ করছে বড় তৈরি পোশাক কারখানা। অর্থের অভাবে বিপাকে ছোট ও মাঝারি প্রতিষ্ঠান। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলালিংক, রবি ও এয়ারটেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।